৩৩ বছর পর আজ জাকসু নির্বাচন, ক্যাম্পাস জুড়ে ব্যাপক নিরাপত্তা। সাবেক শিক্ষার্থী বহিরাগতদের অবস্থানে ঝুঁকিপূর্ণ ভোটের সংখ্যা প্রার্থীদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। প্রশাসনের সে জায়গায় এখন পর্যন্ত কোনো প্রকার স্পষ্ট গ্রাউন্ড, স্পষ্ট কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। রাজধানীতে ছিনতাই সহ বেড়েছে মবের ঘটনাও। কেবল মোহাম্মদপুরে 15 দিনে গ্রেফতার 200। পূর্বশত্রুতায় 2 জনকে গণপিটুনিতে হত্যার অভিযোগ। 2 দশকেও আধুনিকায়ন হয়নি বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা। দুর্ভোগে 10 এলাকার বাসিন্দা, সুষ্ঠু পরিকল্পনার তাগিদ পরিবেশবিদদের। এবং সামরিক সুরক্ষায় নেপালে আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, দাবি গণমাধ্যমের। সেনাবাহিনীর বিশেষ বিমানে সকালে দেশে ফিরছে বাংলাদেশি ফুটবলার সহ 56 জন। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জোরের সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি নাজমুস সাকিব। নানা চড়াই উতরাই পার হয়ে দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ আজ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট। বিশ্ববিদ্যালয়ের 11টি ছাত্র হল এবং 10টি ছাত্রী হলের 11,897 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার জাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদের শিক্ষার্থী ঐক্য ফোরাম, ছাত্র শিবিরের সমন্বিত শিক্ষার্থী জোট, ছাত্রদলের নিজস্ব প্যানেল, বামপন্থীদের 3টি ও স্বতন্ত্র প্রার্থীদের 2টি প্যানেল সহ মোট 8টি প্যানেল প্রতিনিধিত্ব করছে। মোট প্রার্থী 178 জন। জাকসু নির্বাচনে ভোট গ্রহণের জন্য 21টি হলকে ভোট কেন্দ্র করা হয়েছে। এসব কেন্দ্রে তৈরি করা হয়েছে 224টি বুথ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে 67 জন পোলিং অফিসার এবং কর্মকর্তাদের মধ্য থেকে 67 জন সহায়ক পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। ভোট গ্রহণ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা করা হবে ভোট। গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। এদিকে বুধবার রাতে ছাত্র শিবির ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে মারুফ মল্লিক ও নাজবুল হাসান অভি নামের 2 জন বিএনপি কর্মীর গোপন বৈঠকের অভিযোগ করলে এই অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর রাশেদুল আলম জানান, বিষয়টি ভিত্তিহীন। শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করা হয়েছে। শাখা ছাত্রদলের যিনি আহ্বায়ক, তিনি এবং বিএনপিপন্থী 2 জন শিক্ষক ঢুকে নির্বাচন কমিশনার অফিসে ঢুকে ডিসকাস করেছেন। এটি সম্পূর্ণ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। এবং একই সাথে দেখতে পেয়েছি আমরা সে জায়গায় যখন সাংবাদিকরা সংবাদ গ্রহণ করতে গিয়েছিলেন তখন তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। আমরা নির্বাচনের ঠিক আগের রাতে এমন একটি পরিস্থিতি যেখানে আসলে আমাদেরকে হুমকি দেয়, একই সাথে তারা প্রাক্তন শিক্ষার্থী এবং একই সাথে তারা রাজনৈতিক প্রভাবপুষ্ট, তারা যখন নির্বাচন কমিশনারকে সেক্ষেত্রে আসলে প্রভাবিত করছেন কিনা এটা আমাদের দৃঢ় একটি প্রশ্ন থেকে যাচ্ছে। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শত শত বহিরাগত এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমাগম। এই প্রাক্তন শিক্ষার্থী এবং বহিরাগতদের ব্যাপারে আমরা আগে থেকে বলে আসছিলাম যে ক্যাম্পাসের নির্বাচনী পরিস্থিতির ক্ষেত্রে আসলে নির্বাচনী ঝুঁকি রয়েছে, নিরাপত্তা ঝুঁকি রয়েছে এই প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা এবং বহিরাগতদের দ্বারা। প্রশাসনের সে জায়গায় এখন পর্যন্ত কোনো প্রকার স্পষ্ট গ্রাউন্ড, স্পষ্ট কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। এবার জাকসু নির্বাচনের আমরা খবর জানতে চাই। এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো, তবে সেখানে আমাদের বেশ কয়েকজন সহকর্মী কিন্তু আছেন। আমাদের সঙ্গে আছেন হোসেন জাহিদ, এছাড়াও যুক্ত হবেন বেশ কয়েকজন কিন্তু সহকর্মী, যেমন সাজিদ আরাফাত, সিফাত শাহরিয়ার সহ ওমর ফারুক এবং হাসিব বিল্লাহ কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা শুরুতেই যেতে চাই হোসেন জাহিদের কাছে। জাহিদ, জানাবেন যে ক্যাম্পাসে এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন এবং কেন্দ্র এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা কি দেখছেন, সব মিলিয়ে আজকে জানাবেন। সাকিব, শুভ সকাল।
মূলত 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে থেকেও নিরাপত্তা বিষয়টি খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যেটি আপনি আমার কাছে জানতে চাইলেন। আমরা দেখছি যে আসলে গতকাল থেকে যেটি জানছিলাম, প্রায় 2000-এর মতো পুলিশ, এপিবিএন, বিজিবি সদস্যরা এখানে অবস্থান গ্রহণ করবেন নিরাপত্তার জন্য, এবং তারই নিদর্শন স্বরূপ আমরা দেখছি এই 7 সকালে সেই তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রের সামনে তারা কেউ কেউ অবস্থান নিয়েছেন নিরাপত্তার স্বার্থে, এবং বৃহৎ একটি অংশ তারা এই মুহূর্তে কেন্দ্রীয় খেলার মাঠে অবস্থান করছেন। তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে যাতে করে এই সমগ্র ক্যাম্পাসটিকে নিশ্ছিদ্র নিরাপত্তা চাদরে ঢেকে রাখা যায়। এখানে পুলিশ, আনসার, ডিবি, বিজিবি সদস্য, র্যাব সদস্যরাও অংশ নিয়েছেন এই নিরাপত্তা কার্যাবলীতে। এবং বিশ্ববিদ্যালয়ে যে 3টি প্রবেশদ্বার রয়েছে তার মধ্যে প্রধান ফটক দিয়ে এই মুহূর্তে যারা বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী কার্ড প্রদর্শন করতে পারছেন, শিক্ষক শিক্ষার্থী আছেন, তারাই প্রবেশ করতে পারছেন। এছাড়া অন্য কোনো ব্যক্তি এভাবে প্রবেশ করতে পারছেন না। এবং গতকাল রাত থেকেই মূলত এই কড়াকড়িটি আরোপ করা হয়েছিল, যেটি আজকে আরও বেশি জোরদার করা হয়েছে। অর্থাৎ কেউ যাতে আশা করে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটাতে না পারে সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই সতর্ক দৃষ্টি সেটি তারা রেখে চলেছেন। এবং নির্বাচন শুরু হওয়ার এখনো প্রায় 1.5 ঘন্টা বাকি, কিন্তু সেই প্রস্তুতি পর্বই চলছে। মূলত শিক্ষার্থীরা, ভোটাররা মূলত তারা এখনও তারা যারা আবাসিক হলে অবস্থান করেন সেখানে অবস্থান করছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা তুলনামূলক খুবই কমই বলা যায়, কেননা এখন 7 সকালে আমরা অবস্থান করছি। এর পাশাপাশি অনাবাসিক যে ভোটার আছেন তাদেরকে ক্যাম্পাসে আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে উদ্যোগগুলো আছে, নিয়মিত শাটল বাস সেটি যেমন চলমান রাখা আছে, যাতে করে অনাবাসিক আবাসিক এই দুইয়ের সম্মিলনেই মূলত আজকের এই নির্বাচনটি উৎসবমুখরভাবে আয়োজন করা যায়। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবারই বলছিল যে আসলে হয়তোবা প্রচার প্রচারণায় উৎসব মুখরতা কম থাকতে পারে, কিন্তু নির্বাচনের দিন ভোটাররা প্রাণ ভরে এসে ক্যাম্পাসে একটি ভিন্ন আবহে তারা আসবেন এবং তাদের আসলে এই ভোটদান প্রক্রিয়া অংশগ্রহণ করে এই নির্বাচনকে উৎসব মুখর তারা নির্বাচনকে তৈরি করবেন বলে তারা মনে করছেন। আসলে এই মুহূর্তে আমাদের আরও অনেক সহকর্মী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। সব খবরে জানবো। এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবন এলাকায় অবস্থান করছেন আমাদের এক সহকর্মী সিফাত শাহরিয়ার, তার কাছ থেকে শুনবো। সিফাত, কমিশনের এই মুহূর্তে আপনি কি কি কার্যাবলী দেখছেন? জাহিদ, প্রথমত এই নির্বাচন কমিশন যে ভবন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই তো সকল কার্যক্রম চালানো হবে এবং এতদিন যাবত এখান থেকে সিদ্ধান্তগুলো এসেছিল, এখানে মিটিংগুলো হচ্ছিল এবং আজকের যে পরিচালনা সারাদিন আমরা যেহেতু সকালটা শুরু করলাম এখনো ভোট গ্রহণ শুরু হয়নি। ভোট গ্রহণ শুরু হওয়ার আগ থেকে আমরা যেটি দেখছি এখানে যারা পর্যবেক্ষণে থাকবেন, আইন শৃঙ্খলা বাহিনীর কথা আপনি বলছিলেন, আমরা কিন্তু সেটি ঢাকা থেকে একেবারে জাহাঙ্গীরনগর আসা পর্যন্ত, যেহেতু উপকণ্ঠের একটি শহর এবং ব্যস্ততম একটি শহর ঢাকা সাভার যে সড়কটি, সড়কের দুই পাশে কিন্তু স্বাভাবিক সময়ে আমরা যেটি দেখছিলাম যে পুলিশ সদস্য কিংবা ট্রাফিক ব্যবস্থা যেটি থাকে সেটির চেয়ে কিন্তু বেশি আমরা আজকে চোখে পড়েছে আমাদের সকাল থেকেই। এবং যেহেতু সেখানে অনেক শিক্ষার্থী ঢাকা থেকে আসবে কিংবা আশপাশের এলাকা থেকে আসবে, তাতে করে তারা যাতে সঠিক সময় মতো অর্থাৎ 9টার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছাতে পারে তার জন্য কিন্তু সেই ট্রাফিক ব্যবস্থাও দেখেছি। আর এখানে এসে যেটি দেখছি যে নির্বাচন কমিশনের এখান থেকে যে 80টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এখান থেকে পুরো নির্বাচন ব্যবস্থাটি যে 21টি হলে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোকে পর্যবেক্ষণ করা হবে ঠিক এখান থেকে কেন্দ্রীয়ভাবে। এবং সেক্ষেত্রে সশরীরে শুধুমাত্র সিসিটিভিতে না, প্রক্টোরিয়াল টিম রয়েছে, জ্যেষ্ঠ যে শিক্ষকরা রয়েছেন তাদের সমন্বয়ে কিন্তু একটি পর্যবেক্ষক টিম করে দেয়া আছে। সে সাথে 2জন ম্যাজিস্ট্রেটও থাকবেন সেই পর্যবেক্ষণে। সুতরাং তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছেন সিসিটিভি খালি চোখে এবং কোনো প্রকার যাতে সুষ্ঠু নির্বাচনে কোনো বাধাগ্রস্ত না হয় সেই জন্য যত ধরনের ব্যবস্থা সেটি কিন্তু এই জাকসু নির্বাচন ভবন থেকে নেওয়া হবে। এবং এখান থেকে আসলে আমরা ইতিমধ্যে যেটি দেখছি যাতে প্রক্টোরিয়াল টিম কিংবা প্রধান নির্বাচন কমিশনার কিংবা অন্যান্য নির্বাচন কমিশনাররা চাইলে কোনো কেন্দ্র ভিজিটে যেতে পারে তার জন্য আমি দেখেছি যে এখানে গাড়িরও ব্যবস্থা আগে থেকে রাখা হয়েছে। এবং এই যে আজকের যে 12,000 শিক্ষার্থীদের মধ্যে যেই উৎসবমুখর নির্বাচন, 33 বছর পর 3 দশকের অপেক্ষার যে প্রহর সেটি নিশ্চয়ই কাটবে। 9টা থেকে 5টার যে ভোট গ্রহণ সেটি নিশ্চয়ই চলবে এবং তার জন্য প্রত্যেকটি কেন্দ্র প্রস্তুত রয়েছে। আমাদের সহকর্মীরা কেন্দ্রগুলোতে রয়েছেন। যেতে চাই সাজিদ আরাফাতের কাছে। সাজিদ, আপনি যেখানে রয়েছেন সেখানকার কি অবস্থা দেখছেন প্রস্তুতির, জানাবেন।
সিফাত, আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের সামনে। আপনি জানেন যে 21টি হল রয়েছে, 21টি কেন্দ্র, এই হলগুলোকেই কেন্দ্র হিসেবে রাখা হয়েছে এবং অন্যতম একটি কেন্দ্র হচ্ছে আল বেরুনি হল। আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে এখন পর্যন্ত নির্বাচনের যে দায়িত্ব পালন করবেন যারা কর্মকর্তারা, প্রিজাইডিং অফিসার থেকে অন্যান্য যে পোলিং এজেন্ট বা অন্যান্য যারা আছেন, এখনও কিন্তু এখানে এসে পৌঁছাননি, ফাঁকাই রয়েছে বলা চলে। এবং আমরা দেখছি যে আল বেরুনি হলের যে হল অফিস, সেই হল অফিসের দোতলায় কিন্তু এই যে ভোট গ্রহণের যে বুথ, সেই বুথ স্থাপন করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে সেখানে দেখে এসেছি, সেটি এখন পর্যন্ত কিন্তু বন্ধ রয়েছে। 9টায় যেহেতু ভোট শুরু হবে, হয়তোবা সেই কার্যক্রমগুলো আর কিছুক্ষণ পর শুরু হবে বলে আমরা এখানে জানতে পেরেছি। একটি বিষয় জানিয়ে রেখে যে এবার জাকসুর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 25টি পদে 177 জন প্রার্থী লড়বেন এবং নির্বাচনের যে মোট ভোটার সেটি 11,800-র ওপরে। অর্থাৎ এই যে জাহাঙ্গীরনগরে 11,897 জন ভোটার রয়েছেন 21টি হলের, তারা দীর্ঘ 33 বছর পর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেটিকে ঘিরে আমরা দেখেছি যে বেশ কিছুদিন আগে থেকে, অর্থাৎ যখন নির্বাচনী প্রচার প্রচারণা চলছিল, ইশতেহার ঘোষণা থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো চলছিল, তখন থেকে আমরা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে একটা বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছিল। একটা দীর্ঘদিনের যে অচল অবস্থা চলছিল জাকসুকে ঘিরে, সেটি এই অচল অবস্থা কেটে নতুন করে শিক্ষার্থী সংসদ এখানে পেতে যাচ্ছে, সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে এখানকার শিক্ষার্থীদের মাঝে একটা উচ্ছ্বাস উদ্দীপনা রয়ে গেছে। তো 9টা থেকে 5টা পর্যন্ত ভোট চলবে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে এবার এখানে বেশ 8টি প্যানেল রয়েছে। ছাত্রদল সমর্থিত একটি প্যানেল, ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোট রয়েছে এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট সমর্থিত প্যানেল, সংসপ্তক পর্ষদ সহ প্রগতিশীল শিক্ষার্থীদের বেশ প্যানেল রয়েছে, একটি সম্প্রীতির ঐক্যের। এই সব মিলিয়ে 8টি প্যানেলে শিক্ষার্থীরা, এখানে প্রার্থীরা ভোট করবেন, তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করবেন যারা সাধারণ শিক্ষার্থী আছেন। এবং ক্যাম্পাসের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখেছি আশেপাশের বিভিন্ন কেন্দ্র, হল, মূল গেট সহ প্রায় 1500 থেকে 2000 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিয়োগ করা হয়েছে। তো সব মিলিয়ে 9টা থেকে এই ভোটের যে উৎসব সেটি শুরু হবে। এখন পর্যন্ত আমরা আল বেরুনি হলের সামনে থেকে, এই ছিল আমাদের কাছে তথ্য। আমরা আমাদের আর এক কেন্দ্রে রয়েছে সহকর্মী ওমর ফারুক, আমরা তার কাছে জানতে চাই যে তার যে কেন্দ্র, সেই হলের সামনে কি অবস্থা এখন। সাজিদ আরাফাত, আমি এই মুহূর্তে রয়েছে আল বেরুনি মাওলানা ভাসানী হলের সামনে। এই মাওলানা ভাসানী হলের মূলত যে শিক্ষার্থী ছাত্রদের একটি আবাসিক হল, এখানে প্রায় 514 জন ভোটার, তারা মুখে আছেন এই ভোট দেওয়ার জন্য। সকাল 9টায় যখন ফটকটি খোলা হবে, মূলত কমন রুমে এখানে ভোটের কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং সেই কমন রুমের আমরা দেখে এসেছি কিছুক্ষণ আগে, সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সেখানে টেবিলগুলো সাজিয়ে রাখা হয়েছে, যেখানে পোলিং অফিসার এবং পোলিং সহকারী অফিসাররা যারা থাকবেন, মূলত শিক্ষকরাই সেখানে দায়িত্ব পালন করবেন। এবং পাশাপাশি যে বুথগুলো রয়েছে সেগুলো প্রস্তুত করা হয়েছে, একেবারে আমরা দেখে এসেছি। যদিও নির্বাচনী যেসব সরঞ্জাম সেগুলো এখনো আসেনি, সেগুলো বলা হচ্ছে যে 8:30টার সময় সেই নির্বাচনী সরঞ্জামগুলো চলে আসবে এবং 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। যদিও এইখানে ভোট গ্রহণ যেহেতু 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত হবে, এই 8 ঘন্টায় যেহেতু ভোটার সংখ্যা কম, সুতরাং ভোট গ্রহণে কোনো বাধা বিঘ্ন হবে না এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে এখানকার কর্মকর্তারা জানিয়েছেন। যদিও শিক্ষার্থীরা এখন, যেহেতু আমি হলের সামনে রয়েছি, প্রত্যেকটা শিক্ষার্থীর হলের গেটের বন্ধ, তারা হয়তো এখন বিশ্রাম নিচ্ছেন। এবং যদিও আমরা দেখেছি যে রাতভর তারা এই ক্যাম্পাসে দীর্ঘদিন পরে যে ভোটের আমেজ তৈরি হয়েছে, নির্বাচন তারা দিতে পারছেন, এই নিয়ে তারা খুব উচ্ছ্বসিত। দীর্ঘ 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গ্রহণ, ডাকসু নির্বাচন হচ্ছে এবং এখানে মূলত ডাকসু নির্বাচনের তারা যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারে সেখানে
ব্যালট পেপারটি মূলত ডাকসুর যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেখানে 3 পৃষ্ঠার একটি ব্যালট পেপার থাকবে এবং হল সংসদের জন্য একটি করে ব্যালট পেপার থাকবে এবং তারা সেই ব্যালট পেপারে প্রার্থীর যাকে ভোট দেবেন তাকে চিকটিক চিহ্ন দিতে হবে। এই প্রক্রিয়ায় তারা ভোট গ্রহণ শেষ করবেন এবং তারপরে গণনা শুরু হবে। সবকিছু মিলিয়ে বেশ কিছু উচ্ছ্বাস বিরাজ করছে ক্যাম্পাসে। আমি যদি বলি যে এখানে এই 11টি হল রয়েছে ছাত্রদের এবং একই সঙ্গে এই 9টি হল রয়েছে 10টি হল রয়েছে ছাত্রীদের। এই টোটাল 21টি হলে শিক্ষার্থীরা ভোট দেবেন এবং এই ক্যাম্পাসে আমি যদি বলি যে এখানে বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে গতকাল থেকেই এবং ভোট গ্রহণের পরের দিন পর্যন্ত নিষেধ করা হয়েছে। যদিও গতকালকে বেশ কিছু সাবেক শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে এসেছিলেন, তারা অনেকেই বের হয়ে গেছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া শুধুমাত্র 2টি ফটক দিয়েই প্রবেশ করা যাচ্ছে। এছাড়া এই এলাকার আশেপাশের যত দোকানপাট সেগুলো কিন্তু আইন শৃঙ্খলার স্বার্থে বন্ধ রাখা হয়েছে। এই ছিল এই আমার কাছে ভাসানী হলের তথ্য। আমরা যাব ওমর ফারুক, আমাদের সহকর্মী সালাম বরকত হলে আছেন সেখানে। ওমর ফারুক, আপনি কি দেখছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন। হাসিবুল্লাহ, আমি এই মুহূর্তে যে হলটির সামনে রয়েছি সালাম বরকত হল। আমরা এখানে আসার পরে যেহেতু হচ্ছে এখন প্রায় সকাল, এখানকার যারা শিক্ষার্থী আছেন তারা মানে একরকম বলা চলে যে তারা বিশ্রামে আছেন। আমরা এখানে আসার পরে দেখেছি যে আসলে এখানকার যে দায়িত্বরত যারা কর্মকর্তা বা কর্মচারী আছেন তারা আসতে শুরু করেছেন। তবে হল যেহেতু নির্বাচন শুরু হবে বেলা সকাল 9টা থেকে, তো এর আগে যে সকল কার্যক্রমগুলো আছে এখানকার যারা কর্মচারী আছেন হলের তারা সেগুলো সম্পন্ন করছেন। পাশাপাশি যদি বলি এই যে সালাম বরকত হল, এই হলে প্রায় ভোটার সংখ্যা আছে 298 জন শিক্ষার্থী এবং হচ্ছে 9টা যে ভোট গ্রহণ শুরু হবে সকাল 9টা থেকে, তখন থেকে আসলে শিক্ষার্থীরা তারা তাদের যে ভোট প্রয়োগ সেটি তারা করবেন। এবং আমরা এখানকার যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি। আসলে বহিরাগতদের বিষয়ে গতকালকে আমরা দেখেছি যে সমন্বিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আসলে বলা হয়েছিল গতকালকে যে শিক্ষার্থীদের প্রাক্তন শিক্ষার্থী তাদের ক্যাম্পাসে যেই উপস্থিতির বিষয়টি, আমরা সেই বিষয়েও আসলে এখানকার যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে আমাদেরকে সেই ব্যাপারে কোনো ধরনের তথ্য দিতে পারেনি এবং বলছেন যে আসলে যেহেতু আগামীকালকে শুক্রবার, পরদিন শনিবার এবং পরবর্তীতে আসলে একটা ছুটি রয়েছে, অর্থাৎ এই 2 দিন ছুটি রয়েছে, ভোটার উপস্থিতি প্রায় বলা চলে যে আসলে তুলনামূলকভাবে কিছুটা কম রয়েছে। আরেকটা বিষয় যদি বলি, আজকে যে ডাকসুর যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আমরা জানি যে 21টি যে কেন্দ্র রয়েছে, অর্থাৎ 21টি হলেই কিন্তু 21টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বাকি বিস্তারিত যেই ভোটের যেই বিস্তারিত বিষয়গুলো রয়েছে, ভোট প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, আমরা সেই বিষয়গুলো কিছুক্ষণ অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানাতে পারবো। দীর্ঘ 33 বছর পর কিন্তু জাকসু নির্বাচন আজকে হতে যাচ্ছে এবং সার্বিক ক্যাম্পাসের যে পরিস্থিতি এবং সেই নির্বাচনটা হয়তো কিছুক্ষণ পরেই শুরু হবে, সেক্ষেত্রে আমরা জানছিলাম যে কি পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা থেকে শুরু করে বহিরাগতদের যে নানা ধরনের প্রশ্ন উঠেছিল সেগুলোর পরিস্থিতি আমরা জানছিলাম। আমাদের সহকর্মী বেশ কয়েকজন কিন্তু যুক্ত ছিলেন, তার মধ্যে হোসেন জাহিদ এবং সাজিদ আরাফাত এবং সিফাত শাহরিয়ার, হাসিবুল্লাহ এবং ওমর ফারুকের মাধ্যমে সেসব চিত্র কিন্তু ফুটে উঠেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। নানা বাধা অতিক্রম করে সুষ্ঠু নির্বাচন দেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশংসা করেন তারা। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নবনির্বাচিত কমিটি কাজ করবে বলেও তারা প্রত্যাশা করেন। হাসিবুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। প্রাপ্ত ভোট 10,700। বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ফল প্রকাশের পর বিজয়ীদের প্রতি অনেকেই অভিনন্দন জানিয়েছেন। রাজনৈতিক নেতাদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ।
বুধবার দুপুরে দলের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটে অংশগ্রহণ করেছে। নির্বাচিতরা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ডাকসু নির্বাচনের ফলাফল মেনে নেয়ায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে। একটি ভালো নির্বাচন উপহার দেয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তার টিমকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এক পোস্টে লিখেন, ডাকসু নির্বাচনে কমপক্ষে 670 জন সাংবাদিক সংবাদ সংগ্রহ করেছেন। এছাড়া স্বাধীন ইউটিউবাররাও ডাকসু কাভার করেছেন। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এটাই গণতন্ত্রের রীতি। ভিপি সাদিক কায়েম সহ নির্বাচিত সবাইকে অভিনন্দন জানিয়ে ডাকসুকে ক্যালেন্ডার ইভেন্ট বানানোর আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। নবনির্বাচিত নেতারা গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সব ছাত্র সংগঠনকে নিয়ে ছাত্র রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবেন বলে আশা প্রকাশ করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নির্বাচনে গণতান্ত্রিক চর্চার স্বার্থে নিজের পরাজয় মেনে নিতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা বাগছাস নেতা আবু বাকের মজুমদার। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি শেয়ার করেছেন। নবনির্বাচিত কমিটির কাছে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এই নির্বাচন মাইল ফলক হয়ে থাকবে বলেও প্রত্যাশা করেন তারা। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা বাড়ার পাশাপাশি বেড়েছে মবের ঘটনাও। 15 দিনে শুধু মোহাম্মদপুরেই 200 আসামিকে চুরি ছিনতাইয়ের ঘটনায় আদালতে চালান দিয়েছে পুলিশ। এর মধ্যে মঙ্গলবার রাত এবং বুধবার সকালে ছিনতাইকারীর সন্দেহে গণপিটুনিতে 2 জনের মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জেরে ছিনতাইয়ের নাটক সাজিয়ে তাদের খুন করেছে নবীনগর হাউজিং পশ্চিম ইউনিট বিএনপির সভাপতি। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। আমার কোনো বিচার দরকার ছিল না। ছিনতাইকারী সন্দেহে মোহাম্মদপুরের নবীনগরে 3 ঘন্টার ব্যবধানে পিটিয়ে হত্যা করা হয় হানিফ ও সুজন নামের 2 ব্যক্তিকে। গুরুতর আহত হয় শরীফ ও ফয়সাল নামে আরও 2 জন। তবে স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জেরে নাটক সাজিয়ে তাদের হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, বিএনপির নবীনগর পশ্চিম ইউনিটের সভাপতি মোহাম্মদ হাসনাইন এই হত্যাকাণ্ডের মূল হোতা। সাথে ছিল মালেক ও আক্তার নামে আরো 2 কর্মী। 1 নম্বর হলো হাসনাইন সভাপতি, ও হলো মাদক ব্যবসায়ী, আবার এরকম ভালো মানুষ এরকম ছিনতাইকার করে আমার এলাকায়। তারপরে হলো মালেক, সিকিউরিটি চাকরি করে, আর পোলাই ছিনতাইকার, আবার এই দলের সদস্য মালেক। তারপরে ওই হাসনাইন আরেকটা সদস্য। তারপরে হইল আক্তার, ওই চেক শার্ট সহ ছাত্র বিষয়ক সম্পাদক। তবে অভিযোগ অস্বীকার করে ভিন্ন কথা বললেন এই নেতা। যাদের চিন্তা আগে করছে হেরা সব নিজের থেকে পরে দিয়া ধরিয়া তারপর আমার সাথে ওদের সাথে দেখে ওরা দেখবো পরিস্থিতি। আমি কিন্তু ফোন দিচ্ছি, ফোন দিয়ে আপনার যদি সম্পৃক্ত পান তাহলে আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। হত্যাকাণ্ডের সাথে জড়িতরা প্রকাশ্যে থাকলেও তাদের গ্রেফতার না করে উল্টো আহতদের আটক করায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এটা হলো 4:30টার ঘটনা। ওদের মারছে গেছে, ওদের লাশি করে ওরা মাইরা ফেলা, তারপরে পুলিশ ফোন দিয়ে ওকে গাড়িতে উঠাই দিছে। ফয়সালের হানিফ সকাল 6টা বাজে নিয়ে আসছে, নিয়ে আসা ঘরে আবার গরুর মতো হেনে খালায় মাইরা আসে। এদিকে পুলিশ জানিয়েছে, মৃত হানিফ ও সুজনের নামে থানায় একাধিক মামলা ছিল। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যারা মারলো গণপিটুনি, আমি এলাকায় গিয়েছিলাম, চিহ্নিত কয়েকজন আছে, তাদের ব্যাপারে কি আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? এটা আমরা কাজ করতেছি, তদন্ত করে ব্যবস্থা নেব। মামলা প্রক্রিয়াধীন আর কি। আর হলো ডেড বডি তো সুরতাল হইছে, এটা হবে, পোস্টমর্টেম হবে। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনার পাশাপাশি বেড়েছে মব জাস্টিসের ঘটনাও। গেল 15 দিনে শুধু মোহাম্মদপুরেই 200 আসামিকে চুরি ছিনতাইয়ের ঘটনায় আদালতে চালান দিয়েছে পুলিশ। এমন পরিস্থিতির শেষ কোথায়, সেটাই এখন প্রশ্ন। তৌহিদুল তারেক, এখন ঢাকা। 23 বছরেও আধুনিকায়ন হয়নি বরিশাল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা। দুর্গন্ধ আর দুর্ভোগে
পুরানপাড়া, সাপানিয়া, সর্দারকান্দা সহ অন্তত 10টি এলাকার বাসিন্দারা বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবেশবিদরা। আমিনুল ইসলামের তোলা ছবিতে অমিত হাসানের প্রতিবেদন। অসংখ্য পলিথিন, কাগজ, খাবারের উচ্ছিষ্ট সহ এলাকা জুড়ে ময়লার উৎকট গন্ধ। কুকুর, শূকর, কাক সহ বিভিন্ন প্রাণীর সেই বর্জ্য নিয়ে টানাটানি। 2003 সালে কাউনিয়া পুরানপাড়া এলাকার 6 একর জায়গা ময়লা ফেলার জন্য অধিগ্রহণ করে সিটি কর্পোরেশন। এরপর 2004 সাল থেকে নগরীর 30টি ওয়ার্ডের বর্জ্য ফেলা শুরু হয় এখানে। 58 বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল নগরে প্রায় 8 লাখ মানুষের বাস, যেখানে প্রতিদিন প্রায় 200 টন বর্জ্য উৎপন্ন হয়, যা সংগ্রহের পর কাউনিয়া পুরানপাড়ার এই ডাম্পিং স্টেশনে নিয়ে ফেলা হয়। এই ডাম্পিং স্টেশনের চারপাশে রয়েছে পুরানপাড়া, সর্দারকান্দা, রানীমহল, শ্রীপুর কলোনি, মাতাসার, কাউনিয়া হাউজিং সহ বেশ কিছু আবাসিক এলাকা। ভাগাড়ে উন্মুক্তভাবে ময়লা ফেলায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে। রোগ ব্যাধি হয়, এখানে আমাদের কোনো মেহমানরা আসতে চায় না, আসলে তারা অসুস্থ হয়ে পড়ে। যার কারণে এখানে আমাদের অনেকেই চলে গেছে, দেখুন সব ঘরে প্রায় করে তালা মারা। পিছনে একটা খাল আছে, এই খালেও আসলে দূষণ ছড়াচ্ছে। এই খালের উপরে অনেকের যে নির্ভরশীল হইতে হচ্ছে, কিন্তু আসলে এইটার মানে কোনো আধুনিকায়ন নাই। আমরা চাই অতিলম্বে এই ময়লা ফেলাটা দূরে নিয়ে ফেলাক, যেখানে মানুষ শান্তিতে থাকুক। স্বাস্থ্য অধিকার থেকে আমরা বঞ্চিত হইতেছি। আজকে 21 বছর যাবত এইখানে এই অঞ্চলের মানুষের মূল রোগ হয়েছে হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যাজমা। এই 3টা রোগে জর্জরিত। আপনি ঘরে ঘরে যাবেন, এই রোগী পাবেন অ্যাভেলেবেল। খোলা ডাম্পিংয়ের কারণে পাশের সাপানিয়া খালের পানিতে গিয়ে মিশছে বর্জ্য, এতে দূষিত হচ্ছে পানি। পাশাপাশি অপরিকল্পিত বর্জ্য পরিবহন ও নিষ্কাশনে দূষণ ছড়িয়ে পড়ছে পরিবেশে। বরিশাল সিটি কর্পোরেশনের কথা বলেছিলাম, তারা একটি আশা আলো দেখিয়েছে যে সেটা স্থানান্তরিত হবে, কিন্তু সেটা কবে হবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তো আমরা মনে করি সেটা একটি নির্দিষ্টভাবে একটি পরিকল্পনার মাধ্যমে সেই ময়লাগুলো উন্নত চুল্লির মাধ্যমে সেগুলোকে ব্যবস্থাপনা করতে পারলে মূলত সেই নগরীর বা সেই এলাকার সেই জনদুর্ভোগ কমে আসবে। এদিকে বরিশাল মহানগরীর বর্জ্য অপসারণে কাজ করছে প্রায় 250 পরিচ্ছন্নতা কর্মী। বর্জ্য পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে 17টি ট্রাক ও 130টি বক্স ভ্যান। সিটি কর্পোরেশন বলছে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের পরিকল্পনা হচ্ছে। ক্লাসিফিকেশন করে যেগুলো অর্গানিক থাকবে সেগুলিকে আমি জৈব সারে কনভার্ট করব, যেগুলো ইনঅর্গানিক থাকবে সেগুলোর মধ্যে কিছু থাকবে রিসাইকেলেবল, যেগুলো রিসাইকেলেবল ওইগুলো রিসাইকেল করব, আর যেগুলো রিসাইকেল করা যাবে না সেইগুলিকে আমি ইনসিনারেট করব, মানে পুড়িয়ে দিব। পুড়িয়ে দিয়ে যে হিট এনার্জি হবে সেটা দিয়ে হয় ডিস্টিল ওয়াটার তৈরি করব, অথবা আমি বিদ্যুৎ তৈরি করার চেষ্টা করব, যে বিদ্যুৎ দিয়ে আমি স্ট্রিট লাইট চালাতে পারবো। বরিশাল সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনের পাশে রয়েছে 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2টি মাধ্যমিক বিদ্যালয়, 1টি কলেজ সহ অন্তত 9টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 10 থেকে 12টি মসজিদ। এই ময়লার ভাগাড় দ্রুত সরিয়ে নেওয়া না হলে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অমিত হাসান, এখন, বরিশাল। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিচ্ছন্নতা সামগ্রী ও কম্পিউটার খরচ বাবদ 24 লাখ টাকার হদিস নেই। গেল জুনে পাওয়া এই বরাদ্দের উপকরণ পৌঁছায়নি হাসপাতালের স্টোররুমে, অথচ সে মাসেই বরাদ্দের পুরো টাকা উত্তোলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বরাদ্দের টাকা কোন খাতে ব্যয় হয়েছে তার কোনো সদুত্তর নেই কারো কাছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ রোগী এবং তাদের স্বজন সহ স্থানীয়রা। অনেক চক্রবর্তী তথ্য ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চারপাশ যেন ময়লা আবর্জনার ভাগাড়। হাসপাতালটিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ প্রতি বছর মোটা অঙ্কের বরাদ্দও দেয়া হয়। তবে গেল জুন মাসে হাসপাতালের পরিচ্ছন্নতা সামগ্রী বাবদ 20 লাখ এবং কম্পিউটার খরচ বাবদ বরাদ্দের আরও 4 লাখ টাকার হদিস নেই। এমনকি বরাদ্দের অর্থ দিয়ে কেনা কোনো উপকরণও পৌঁছায়নি হাসপাতালের স্টোররুমে, যদিও তথ্য বলছে পুরো টাকাটাই উত্তোলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বরাদ্দের টাকা কোন খাতে ব্যয় হয়েছে তারও কোনো সদুত্তর নেই হাসপাতাল তত্ত্বাবধায়কের কাছে। ক্যামেরার সামনে এই বিষয়ে কোনো কথা বলবেন না বলেও সাফ জানান তিনি। এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, প্রশ্ন করে লাভ নেই। সাংবাদিকরা পারলে যা ইচ্ছা করুক, মানববন্ধন করুক না করুক, যা ইচ্ছা মামলা টামলা যা ইচ্ছা করুক, বলবো। বিষয়টি জানাজানি হলে ক্ষোভ জানায় হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজন সহ স্থানীয়রা। অভিযোগ ওঠে হাসপাতালের টাকা আত্মসাতের।
যারা হাসপাতালে সেবা নিতে যায় এরা বঞ্চিত হচ্ছে, আমরা সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। এই দুর্নীতিগুলার সুষ্ঠু তদন্ত করে এর যথোপযুক্ত বিচার হওয়া উচিত। অত্যন্ত উদ্বেগজনক এবং ভয়াবহ। কিছুদিন আগে দামরহুদা স্বাস্থ্য কেন্দ্রে এক ভয়াবহ চিত্র উঠে এসছে, তার আগে সিএস অফিসে নিয়োগের ক্ষেত্রে এক ভয়াবহ চিত্র উঠে এসছে। সিভিল সার্জন এখানে তত্ত্বাবধায়ক থেকে শুরু করে স্বাস্থ্য খাতের অলমোস্ট সবাই যুক্ত। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি যদি এখনই না নেওয়া যায় তাহলে পরে স্বাস্থ্য খাতের ব্যবস্থা আরও ভেঙে পড়ে। যখনই আসি তখনই দেখি নোংরা, অপরিষ্কার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য শুনেছি নাকি যে এখানে প্রতি বছর একটা বরাদ্দ আসে, সে বরাদ্দর কোনো লেশ মাত্র তো এখানে দেখতে পারি না। অভিযোগ রয়েছে এর আগেও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের মাধ্যমে 6টি টেন্ডারে ঠিকাদারি প্রতিষ্ঠান চূড়ান্ত করা নিয়েও স্বচ্ছতার প্রশ্ন উঠেছে। এখন চুয়াডাঙ্গা। সরবরাহ কম থাকায় বগুড়ার মহস্থান হাটে বেড়েছে সব ধরনের সবজির দাম। বৈরী আবহাওয়ার কারণে সবজি উৎপাদন ব্যাহত হওয়ায় এমন পরিস্থিতি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, সবজি উৎপাদনে কৃষকরা কি ধরনের আবহাওয়ার সম্মুখীন হচ্ছেন আর দাম নিয়ে তাদের সন্তুষ্টি কেমন জানাবেন? হ্যাঁ অ্যানি, বগুড়ার যে হাটে এখন রয়েছে এটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার সবচেয়ে বড় পাইকারি সবজির হাট, মহাস্থান হাট। এই হাটে সবজির সরবরাহ সংকট কখনোই হয় না। প্রাকৃতিক দুর্যোগ যদি হয় সেক্ষেত্রে এই হাটে সবজির সংকট দেখা দেয়, এছাড়া সংকট হয় না। বগুড়ার যে সবজি ভাণ্ডার খ্যাত যে বগুড়া, এই বগুড়ার সবজির সবচেয়ে বড় মোকাম এটি। এখানে প্রাকৃতিক দুর্যোগ এবছর হয়েছে, যে কারণে সবজির কিছুটা ঘাটতি রয়েছে, সবজি সংকট রয়েছে। এবছর অতি বৃষ্টিপাতের কারণে কৃষক যে ফসল লাগিয়েছিলেন, যে সবজির চারা লাগিয়েছিলেন, সেগুলো পচন ধরায় আসলে জমিতেই সেই চারাগুলো নষ্ট হয়ে গেছে। আর শীতকালীন এখন যে সংকট শুধু এটিই নয়, শীতকালীন যে আগাম সবজি চাষ হয়ে থাকে, শিম, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, এই সবজিগুলো কিন্তু চাষাবাদে কিছুটা বিলম্ব হয়েছে। আর এই কারণেই আসলে সবজি সংকট রয়েছে। এখন একেবারে শরতের মাঝামাঝি সময় চলছে। এই সময় অন্যান্য বছর দেখা যায় শীতকালীন যে আগাম সবজি, সেই সবজিগুলো বাজারে সরবরাহ থাকে। এবছর কিন্তু একেবারেই সেই সবজিগুলোর সরবরাহ নেই, এখন পর্যন্ত বাজারে আসেনি। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে শীতকালীন যে আগাম সবজি, সেই চাষ এখন পর্যন্ত করতে পারেননি। আমি একটু জানিয়ে রাখি, আজকে পেঁপে বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি, মূলা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি, বেগুন এবং পটল এই দুটি একই দাম, প্রায় 40 থেকে 45 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এখন আবহাওয়া কিছুটা সবজি চাষের উপযোগী হয়েছে। সবজি চাষ এরই মধ্যে শুরু করেছে এবং হেমন্তের শুরুতেই আমরা শীতকালীন সবজি বাজারে পাবো, এমনটি বলছেন কৃষক। এই ছিল আমার কাছে বগুড়ার সবজি হাট থেকে সবশেষ। অ্যানি, বগুড়ার সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম। পালিয়ে অন্য কোনো দেশে নয়, নিজ দেশের শিবপুরী এলাকায় সামরিক সুরক্ষায় রয়েছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশের সংবাদ মাধ্যম খবর হাবের প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সামরিক সুরক্ষায় থেকে বিক্ষোভকারী জেএনজিদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন ওলি, যে বার্তায় ব্যক্তিগত শোক, সংগ্রাম এবং শাসন ব্যবস্থার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। পুলিশের গুলিতে নিহত তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শান্তির পক্ষে নিজের আজীবন অবস্থান পুনর্ব্যক্ত করেন। এমনকি নিষ্পাপ জেএনজিদের ভ্রান্ত রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা চলছে বলেও বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত কেপি শর্মা ওলি। ইউক্রেনের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন ঢুকে পড়ায় উত্তেজনা তুঙ্গে। যুদ্ধ বন্ধে পশ্চিমাদের কূটনৈতিক প্রচেষ্টায় নিজেদেরকে শক্ত অবস্থান রাখতে রাশিয়া এই উস্কানিমূলক পথ বেছে নিয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা। এতে করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ন্যাটো রাশিয়া যুদ্ধে মোড় নেয় কিনা তা নিয়ে শঙ্কা বাড়ছে। উস্কানি এবং বেপরোয়া আচরণের বিষয়ে রাশিয়াকে হুঁশিয়ারি করেছেন ন্যাটোর প্রধান মার্ক রুট। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইউক্রেনে যুদ্ধ বন্ধে সম্প্রতি রাশিয়াকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো। এসবের তোয়াক্কা না করে উল্টো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। এবার ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ডের আকাশসীমায় রুশ বাহিনীর ছোড়া ড্রোন ঢুকে পড়ায় উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিতও করেছে পোল্যান্ড ও ন্যাটো সেনারা।
এর মধ্য দিয়ে 2022 সালের 24 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়ার সঙ্গে জড়িয়ে পড়ল পোল্যান্ড ও ন্যাটো বাহিনী। বুধবারের এই ঘটনায় পোল্যান্ডের অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশটির সাধারণ মানুষ। No, nie czułem się do końca bezpiecznie, jakby będąc tutaj i mając tą świadomość, że no Rosja... Pytanie, jaka będzie odpowiedź i czy nasze służby coś robią, czy nie. Myślę, że szansa, że coś robią, jest równie duża jak szansa, że nic nie robią. এই অবস্থায় ইউক্রেন যুদ্ধ ন্যাটো রাশিয়া যুদ্ধে মোড় নেয় কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধের খুব দ্বারপ্রান্তে না হলেও এই ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলে মনে করছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। Tych dronów, które bezpośrednio zagrażały naszemu bezpieczeństwu, to jest oczywiście sukces naszych i natowskich wojskowych, ale to oczywiście też zmienia sytuację. Chcę bardzo mocno podkreślić, nie ma dzisiaj powodu twierdzić, że znaleźliśmy się w stanie wojny. জোটের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে রাশিয়া আরও বেশি বেপরোয়া আচরণ ও আকাশসীমা লঙ্ঘন করতে চাইলে উচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ন্যাটো প্রধান মার্ক রুট। এমনকি ন্যাটো অঞ্চলের আকাশসীমা সহ প্রতিটি ইঞ্চি রক্ষায় প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। Numerous drones from Russia violated Polish airspace. Our air defenses were activated and successfully ensured the defense of NATO territory. Allies are resolved to defend every inch of Allied territory. We will closely monitor the situation along our eastern flank. Our air defenses continually at the ready. যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় আলোচনার টেবিলে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিতে রাশিয়া এই উস্কানিমূলক পথ বেছে নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় আপাতত কূটনৈতিক প্রচেষ্টা বন্ধের শঙ্কা করা হচ্ছে না। Also sowohl die massiven Drohnenangriffe auf die Ukraine in den letzten Wochen als auch jetzt dieser Vorfall, dass der polnische Luftraum verletzt wurde, ist eindeutig eine Provokation, einen Bumerang-Effekt haben wird, wenn Russland die Absicht hatte, die Europäer und die Amerikaner hier jetzt einzuschüchtern. যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে ড্রোন দিয়ে পোল্যান্ডের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করার পরিকল্পনা ছিল না তাদের। ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল পশ্চিম ইউক্রেনের বেশ কয়েকটি সামরিক স্থাপনা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এদিকে ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষের সবুজ সংকেত মেলায় আজ বেলা 11টায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিমানে দেশে ফেরার কথা রয়েছে জাতীয় ফুটবল দলের। এখন টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। তিনি জানান, শুধু খেলোয়াড়রা নয়, একই বিমানে ফিরবেন নেপালে আটকে থাকা ক্রীড়া সাংবাদিকরাও। বিস্তারিত শরীফ রোশনের প্রতিবেদনে। এশিয়ান কাপ বাছাই পর্বে প্রস্তুতি হিসেবে নেপালের বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়ে মহা বিপদে পড়েছে বাংলাদেশ ফুটবল দল। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে নিজেদের লক্ষ্য পুরোপুরি পূরণ তো হয়নি, উল্টো টিম হোটেলে বন্দি অবস্থায় শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন জামাল ভুইয়ারা। তবে আটকে পড়া ফুটবল দলসহ ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তৎপর বাফুফের পাশাপাশি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিমানে উড়িয়ে আনা হবে নেপালে ফুটবল দলের সঙ্গে সফর করা সবাইকে। এখন টিভিকে একান্ত সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম। অ্যাম্বাসেডর মহোদয় জানাবেন, পরিস্থিতি আগের তুলনায় অনেক শান্ত এসেছে। আমাদের ফুটবল টিম, কোচ, অফিসিয়াল এবং 11 জন সাংবাদিক আছেন, সর্বমোট 56 জন, তারা নিরাপদেই হোটেলে অবস্থান করছেন। আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ প্রস্তুত আছেন C-130 বিমান আমাদের ফুটবল টিমকে উদ্ধার করার জন্য, সব ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য। এই সংক্রান্ত যা কিছু আছে আমাদের ব্যয়ভার আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা বহন করব। নেপালের বিপক্ষে ফিফা উইন্ডোতে বাংলাদেশের দুটি প্রীতি ম্যাচ খেলার বিষয়টি 2 মাস আগেই নিশ্চিত হয়। তবে নেপালে অস্থিরতা শুরু হয় এর অনেক দিন পর, যে কারণে না জেনেই এমন সংকটের পথে হেঁটেছে বাংলাদেশ। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আরও বেশি সতর্ক হওয়ার কথা বলেন বাফুফের সাধারণ সম্পাদক। আনফা বলেন, আমাদের এম্বাসি সবার সাথে যোগাযোগ করে গিয়েছে এবং অবস্থা ভালো ছিল বলেই গিয়েছে এবং ফার্স্ট ম্যাচ হয়েছে। একটা যে ঘটনা ঘটেছে আসলে তাৎক্ষণিকভাবে আসলে আমাদের ব্যবস্থা, যেটা নিরাপত্তা ব্যবস্থা করতে হয়েছে, তা ভবিষ্যতে আসলে আমরা আগে আরও
যাওয়ার আগে আসলে আমরা চেষ্টা করব আরও কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়। গেল ৩ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে যায় বাংলাদেশ। উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে একটি ম্যাচ না খেলেই ফিরতে হচ্ছে জামাল তপুদের। শরীফ রওশন, এখন, ঢাকা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আরব আমিরাতে পা রাখলেও এশিয়া কাপের গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। অতীত পরিসংখ্যান বলছে শ্রীলঙ্কা, আফগানিস্তান কিংবা হংকং কারো বিপক্ষে স্বস্তিকর অবস্থানে নেই লিটন দাসের দল। এ নিয়ে আরও জানাচ্ছেন জুবার আহমেদ। বিপর্যস্ত এক বছর হিসেবে 2014 সালকে নিশ্চিতভাবে মনে রাখবে বাংলাদেশের ক্রিকেট। ঘরের মাঠে টি-20 বিশ্বকাপে ভরাডুবি দেখেছিল দল, হারতে হয়েছিল হংকংয়ের কাছেও। 2025 সালে এশিয়া কাপের আগে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ একটি, যেখানে বাংলাদেশের সঙ্গী হচ্ছে এক তিক্ত অভিজ্ঞতা। বিগত কয়েক মাস ধরে টি-20তে ধারাবাহিক দল হয়ে উঠছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বড় আসরের আগে নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেকখানি। তবে নিজেদের সবচেয়ে বড় পরীক্ষাটা টাইগারদের দিতে হবে আফগানিস্তানের বিপক্ষে। টি-20তে বাংলাদেশের নেমেসিস হয়ে ওঠা আফগানরা মুখোমুখি লড়ে এখন পর্যন্ত জিতেছে 7 ম্যাচে, বিপরীতে বাংলাদেশের জয় 5 ম্যাচে। দুই দলের তুলনামূলক বিচারে প্রায় সব দিক থেকেই পিছিয়ে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের গড় স্কোর 129.3, বিপরীতে বাংলাদেশের গড় স্কোর 127.8। প্রথম ইনিংস বিবেচনায় এই ব্যবধান আরও বড়। আফগানদের বিপক্ষে অবশ্য রান তাড়ায় তুলনামূলক সফল বাংলাদেশ, গড় রান বিবেচনায় সেখানে কিছুটা এগিয়ে লিটন দাসের দল। পারফরমেন্স বিচারে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে 8 জয় আছে বাংলাদেশের, অবশ্য পরিসংখ্যানের খাতায় ঢের এগিয়ে লঙ্কানরা। দুই দলের রান তোলার গতি কিংবা গড় রান বিবেচনায় খানিকটা পিছিয়েই আছেন লিটন দাসেরা। হেড টু হেড বিবেচনায় বাকি দিন প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো অবস্থানে নেই বাংলাদেশ, তবে ধারাবাহিকতা ধরে রেখে নিজেদের পরিসংখ্যানের চিত্রটাকে নিশ্চিতভাবেই বদলাতে চাইবে পুরো দল। জুবায়ের আহমেদ, এখন। শেষ করছি এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। 33 বছর পর আজ জাকসু নির্বাচন, ক্যাম্পাস জুড়ে ব্যাপক নিরাপত্তা, সাবেক শিক্ষার্থী বহিরাগতদের অবস্থানে ঝুঁকিপূর্ণ ভোটের শঙ্কা প্রার্থীদের। নিরাপত্তা ঝুঁকি রয়েছে, প্রশাসনের সে জায়গায় এখন পর্যন্ত কোনো প্রকার স্পষ্ট গ্রাউন্ড, স্পষ্ট কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। রাজধানীতে ছিনতাই সহ বেড়েছে মবের ঘটনা, কেবল মোহাম্মদপুরে 15 দিনে গ্রেপ্তার 200। পূর্বশত্রুতায় 2 জনকে গণপিটুনিতে হত্যার অভিযোগ। 2 দশকেও আধুনিকায়ন হয়নি বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, দুর্ভোগে 10 এলাকার বাসিন্দা, সুষ্ঠু পরিকল্পনার তাগিদ পরিবেশবিদদের। এবং সামরিক সুরক্ষায় নেপালেই আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, দাবি গণমাধ্যমের। সেনাবাহিনীর বিশেষ বিমানে সকালে দেশে ফিরছে বাংলাদেশি ফুটবলার সহ 56 জন। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে পারেন youtube.com/এখন।